ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন যে 2021 সালে ন্যাটো জোটের সেনারা আফগানিস্তান ছাড়ার পর রাষ্ট্র ক্ষমতায় আসে তালেবান। এরপর মূলত প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কে টানাপোড়েন হয়। সম্প্রতি তালেবানের একটি সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে আছে, এই অভিযোগে পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে আবার উত্তেজনা দেখা দিয়েছে, হতাহতের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে। এসব নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, যেটি বলছিলাম যে আফগানিস্তান পাকিস্তানের সংঘাত সবশেষ অবস্থাটা কি শুরুতেই জানতে চাই। এখন আপনি যেভাবে শুরু করেছিলেন সেই সূত্র ধরে যদি আমি বলি যে সবাই আশা করেছিল যে আফগানিস্তান থেকে ন্যাটো বা সেই অর্থে যদি বলি আমেরিকান সৈন্যরা চলে যাওয়ার পরে তালেবানের হাতে যখন ক্ষমতা গেল, সবাই ধারণা করেছিল যে পাকিস্তানের সঙ্গে একটা খুব গভীর সুসম্পর্ক হবে। কারণ পাকিস্তানি দীর্ঘদিন ধরে তালেবানকে মদদ দিয়েছে, আশ্রয় দিয়েছে, সব ধরনের সহায়তা দিয়েছে। ফলে আপনার দুই দেশের মধ্যে সম্পর্কটা বন্ধুর হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। অথচ দেখা গেল যে যখনই আফগানিস্তান তালেবানের হাতে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে এক ধরনের বৈরিতা তৈরি হলো এবং সেই বৈরিতা কিন্তু এখনও চলছে। আমরা যদি সর্বশেষ দেখি, যেটা আপনি বলছিলেন যে পাকিস্তানের এক ধরনের সশস্ত্র গোষ্ঠী তারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে আফগানিস্তানে, ঠিক এইরকমই একটা সশস্ত্র তালেবান গোষ্ঠী যাদেরকে বলা হচ্ছে তেহরিক-ই তালেবান পাকিস্তান, টিটিপি, এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আফগান তালেবানরা এবং তাদেরকে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে নানা ধরনের অভিযোগ আছে। এবং কিছুদিন আগেই গত 21 ডিসেম্বর যদি দেখেন, 21 ডিসেম্বর তারা একটা বড় ধরনের হামলা চালায় এবং এতে 21 জন পাকিস্তানি সেনা নিহত হয়। এইটা ঠিক পাকিস্তানে সরকার, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে মানাটা খুবই কঠিন ছিল। তার বিপরীতে কি করলো? তার বিপরীতে পাকিস্তান এই বিমান বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, পাকিস্তান সীমান্তবর্তী গ্রাম, সেই গ্রামে বোমা হামলা চালানো হলো। এই বোমা হামলা চালানোর পরপরই কিন্তু তালেবান আরও বেশি ক্ষেপে উঠলো এবং তারা এই যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা, এই সীমান্ত রেখাকে বলা হয় ডুরান্ড লাইন। এই ডুরান্ড লাইন বরাবর বিভিন্ন এলাকায় আফগান যে সীমান্তরক্ষী বাহিনী আছে তারা পাকিস্তানের উপর হামলা চালানো শুরু করলো। ফলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু সেইখানে বিরাজ করছে এবং এই সীমান্ত নিয়ে কিন্তু পাকিস্তানের বড় ধরনের মাথা ব্যথা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আচ্ছা সেলিম খান, আপনি শুরুতেই যেটা বলছিলেন যে টিটিপির নিয়ে যে অভিযোগ, আসলে পাকিস্তান এবং তালেবান এক সময় বন্ধু ছিল, সেই জায়গাটা থেকে শত্রুতা কি আসলে শুধুই টিটিপিকে কেন্দ্র করে? না, এটা যদি বলি তাহলে আপনাকে আরেকটু পুরানো ইতিহাসের দিকে ফিরে যেতে হবে, কারণ একটু সময় নেব আপনার এই প্রশ্নের জবাব দিতে। যদি আপনি দেখেন যে আফগান সীমান্তে যে পাকিস্তানের প্রদেশ, সেটা হচ্ছে আগে বলা হতো নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সেইটা তারা পরবর্তীতে নাম পাল্টে করেছে খাইবার পাখতুনখাওয়া। তো এই খাইবার পাখতুনখাওয়া যারা মূলত বাসিন্দা, তারা কিন্তু জাতিতে পাঠান বলে তাদের দাবি করেন এবং তার কেউ পাঠান বলেন, কেউ পশতু বলেন, কেউ পাখতুন বলেন, এই বিভিন্ন নামে তাদেরকে ডাকা হয়। এই বিভিন্ন নামে ডাকার কারণে এদের সঙ্গে কিন্তু ধরেন পাঞ্জাবি বা সিন্ধি, এদের সঙ্গে মিল কিন্তু খুবই কম। এটা অতীতকাল থেকে, বহু পুরানো কাল থেকে, এবং এদের সঙ্গে কোনো ধরনের কিন্তু সেইভাবে সম্পর্ক কিন্তু ছিল না। আপনি যদি দেখেন যে প্রথম এই পাঠান নেতা বা পশতু নেতা বা পাখতুনখাওয়া থেকে যে নেতা উঠেছিলেন, তার নাম খান আব্দুল গাফফার খান। খান আব্দুল গাফফার খান কিন্তু কোনো মুসলিম লীগের আন্দোলনে যোগ দেননি। তিনি কিন্তু গিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে, তিনি কংগ্রেসের নেতা হিসাবে, এবং তাকে সীমান্ত গান্ধী, যে ওইটা সীমান্ত প্রদেশ হিসাবে পরিচিত ছিল বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো, এবং তিনি কিন্তু তার পুরো দলকে নিয়ে গিয়েছিলেন, তার সমর্থকদের নিয়ে গিয়েছিলেন কংগ্রেসের ছত্রছায়া। এইভাবে কিন্তু তাহলে যে পাকিস্তানের যে মূল ধারার যে পাঞ্জাবি ডমিনেটেড পলিটিক্স, এর সঙ্গে কিন্তু চিরকালই সেই 47-এর পর থেকে কিন্তু তাদের কখনো মিলমিশ ছিল না। এক পর্যায়ে কিন্তু খান আব্দুল গাফফার খান ওই স্বাধীন পাকিস্তানেও কিন্তু তিনি থাকেননি, তিনি কান্দাহারের, আফগানিস্তানের কান্দাহারের একটা গ্রামে গিয়ে থাকতেন এবং সেখানেই তিনি মারা গিয়েছিলেন। তো এইটা হচ্ছে যে অতীত ইতিহাস। আর যদি এর পরের ইতিহাসটা আপনার শত্রুতার মূল উদ্ঘাটন করতে হয়, তাহলে বলতে হবে যে আপনার নিশ্চয় মনে আছে
1979 সালের এরকমই ডিসেম্বর মাসে, সম্ভবত 24শে ডিসেম্বর 1979 সোভিয়েত বাহিনী প্রায় 30,000 সোভিয়েত সৈন্য হঠাৎ আফগানিস্তান ঢুকে পড়ে এবং আফগানিস্তান পুরোপুরি দখল করে নেয়। সেই সময় তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আমেরিকা, তাদের আমেরিকান ইন্টেলিজেন্স CIA, তারা পাল্টা আর একটা শক্তি তৈরি করে এবং সেই শক্তির হিন্টারল্যান্ড বা তার পশ্চাৎ ভূমি হিসাবে ব্যবহার করে কিন্তু পাকিস্তানে বসে তারা ওইখানে ওই যারা যে আজকে তালিবান বলা হচ্ছে সেই তালেবানদের তারা দেশ স্বাধীনের লড়াইয়ে উদ্বুদ্ধ করে তাদেরকে যোদ্ধা বানিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে এবং দলে দলে যারা আফগানিস্তান ত্যাগ করে পাকিস্তানে এসেছিল তাদেরকে খাওয়া পড়া সব কিছুই কিন্তু মেনটেন করেছে। এইভাবে 1979 সাল থেকে মানে পতন পর্যন্ত, সোভিয়েতে সরে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার এরা ঠিক একইভাবে মদত পেয়ে গেছে। এখন তাহলে পরিবর্তনটা কোথায় হলো? দুই পক্ষের মধ্যে একটা বন্ধুত্ব থাকাটাই স্বাভাবিক, যেটা তার আশ্রয়দাতা হিসাবে। কিন্তু যখনই আপনি দেখেন 1/11, যেখানে একটু আমেরিকায় টুইন টাওয়ারে 9/11, যে 9/11-এ যে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হলো, তারপরে আপনার আমেরিকার বিভিন্ন স্থাপনায় পেন্টাগনের পাশে হামলা হলো, আপনার এই কি বলে হোয়াইট হাউসের কাছে পিঠে হামলার চেষ্টা হলো, এর বিরাট একটা আমেরিকা মানে কেঁপে উঠলো। এই ঘটনার পরে আমেরিকা কিন্তু তালেবানের উপরে প্রথম হামলা শুরু করলো আফগানিস্তানে। যে তাদের অভিযোগ ছিল এই যে আল কায়দা গোষ্ঠী এরা যে হামলা চালাচ্ছে, এই হামলার উৎসভূমি হচ্ছে আফগানিস্তান। এই অভিযোগের সূত্র ধরে যে আফগানিস্তানে হামলা শুরু করলো, এই হামলার জন্য কিন্তু পাকিস্তানের মাটিকে, পাকিস্তানের আকাশকে, পাকিস্তানের জলসীমাকে ব্যবহার করেছিল আমেরিকা। ফলে তখন থেকে কিন্তু তালেবান কিন্তু ভাবতে শুরু করলো যে পাকিস্তান তাদের বন্ধু হতে পারে না। পাকিস্তান তাদের মন থেকে আস্তে আস্তে কিন্তু পাকিস্তান মুছে গেছে এবং পাকিস্তান যত বেশি আমেরিকাকে বা পশ্চিমা শক্তিকে যত বেশি সমর্থন জুগিয়েছে এবং এই যে আফগানিস্তানে যে দীর্ঘ প্রায় 20 বছরের মতো যে আপনার আমেরিকা এবং ন্যাটো জোটের যে সৈন্যরা ছিল তাদের খাবার রসদ সব কিন্তু যেত পাকিস্তানের ভেতর দিয়ে। করাচি বন্দরে নামতো, করাচি বন্দর থেকে আপনার সব কিছু অস্ত্র শস্ত্র খাদ্য সব রসদ কিন্তু এর ভেতর দিয়ে যেত। ফলে পাকিস্তান পুরোপুরি ব্যবহৃত হয়েছে। প্রথম ব্যবহৃত হলো তারা সোভিয়েত সৈন্যদের তাড়ানোর জন্য, এই তালেবান যারা বর্তমান তালেবান তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাদেরকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য। দ্বিতীয়বার তাদেরকে পাকিস্তানের ভূমি ব্যবহার হলো তাদেরকে সংহার করার জন্য, তাদেরকে শেষ করার জন্য। ফলে যে ছিল একদিনের বন্ধু সে হঠাৎ করে মানে সে এখন শত্রুতে পর্যবসিত হয়েছে। একে তাদের মধ্যে ঐতিহাসিকভাবে কোনো চরিত্রগত মিল নেই। 2 নম্বর হচ্ছে যে তাদের যে আচরণ, একবার বন্ধুত্বের একবার হচ্ছে শত্রুতার। তো এইভাবে তারা পরস্পরের এখন কিন্তু দুই পক্ষই এক ধরনের বিরাট শত্রু হিসাবে আপনার উঠে এসেছে। আচ্ছা সেলিম খান, যদি আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে যে উত্তেজনা চলছে, আপনার কাছে কি মনে হয় পাকিস্তান কি সামাল দিতে পারছে না ঘটনা? পাকিস্তানের সামাল দেওয়ার কোনো কারণ নেই। পাকিস্তানের পক্ষে সামাল দেওয়া সবসময় কঠিন, কারণ সবচেয়ে বড় জিনিস হচ্ছে পাকিস্তানের জন্ম থেকে পাকিস্তানে কোনোদিন রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি। আপনি যদি বলেন যে একটা দেশ সবসময় শক্তিশালী হয় বা টিকে থাকে তার রাজনৈতিক স্থিতিশীলতার কারণে, এই রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তার যে ভয়াবহ পরিণতি সেটা কিন্তু পাকিস্তান 71-এই ভোগ করে ফেলেছে। সেটার কিন্তু যে সে তার পূর্বাংশকে হারিয়েছে, যেটা আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি স্বাধীন বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশ কিন্তু পাকিস্তানি রাজনীতিকদের এবং পাকিস্তানের সামরিক বাহিনীর হঠকারিতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার একটা বড় উদাহরণ। এবং এই বিষয়ে আপনাকে একটু বলতে চাই, পাকিস্তানের বিভিন্ন একাধিক সামরিক কর্মকর্তা যারা পরবর্তীতে বই লিখেছেন এবং সাংবাদিক যারা এখনও লেখাপড়া করছেন, আমার বন্ধুস্থানীয় একজন আছেন হামিদ মীর, তার লেখাতেও উনি বিভিন্ন উদাহরণ টেনে দেখিয়েছেন যে পাকিস্তানের যে সামরিক শাসক ছিলেন জেনারেল আইয়ুব খান চাইতেন যে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাক, তিনি পশ্চিম পাকিস্তান নিয়ে সুখে শান্তিতে থাকবেন। কিন্তু যার মানসিকতা এই অন্যকে না মানার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আইয়ুব খানেরও যা ছিল, এখন যিনি প্রধানমন্ত্রী পদে আছেন শাহবাজ শরীফ, তারও মানসিকতা একই। আপনি দেখেন গতকালকেই বেলুচিস্তানে একটা বড় ধরনের ব্লাস্ট হয়েছে, সেখানে 5 জন সামরিক অথবা আধা সামরিক বাহিনীর পাকিস্তানের নিহত হয়েছেন। এবং বেলুচরাও কিন্তু দীর্ঘদিন ধরে তাদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
এখন আপনি বলেন যে বেলুচিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে, আপনার এই যে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, এদের সঙ্গে কোনো মিল নেই, এরাও খুব একটা মানতে চায় না পাকিস্তানি শাসকদের, সেটা যেরকম আছে। দ্বিতীয় হচ্ছে যে আর দুটো প্রদেশ তাদের অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ, আর আরেকদিকে হচ্ছে পাঞ্জাব। এই সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যেও কিন্তু মিল নেই। সিন্ধুতে যদি ধরেন, সিন্ধু সেই হরপ্পা মানে সিন্ধু সভ্যতার যুগ থেকে, সেই সিন্ধু নদের তীর সিন্ধু সভ্যতার যুগ থেকে তাদের কিন্তু একভাবে গড়ে উঠেছে, মানে সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার একভাবে গড়ে উঠেছে। আর পাঞ্জাবে কিন্তু, পাঞ্জাবের যে আপনার প্লেন ল্যান্ড, সেখানে অনেকগুলো নদী আছে, সেখানে মূলত ছিল কৃষিভিত্তিক সমাজ, সেখানে এই কৃষিভিত্তিক এবং ফিউডাল সোসাইটির এদের কারোর সঙ্গে কারোর মানসিকতার কোনো মিল নেই। কিন্তু মানসিকতার মিল তো থাকে না, সব দেশেই বৈচিত্র্য থাকে, কিন্তু সেই বৈচিত্র্যকে ধারণ করার মতো যে জাতীয় নেতৃত্বের দরকার, সেইটা পাকিস্তান কোনোদিনও পায়নি। সেই পাকিস্তানের সেই ফিউডাল সোসাইটির মধ্যে কখনো এই ব্রডনেস নিয়ে, এই মানে উদারতা নিয়ে কোনো নেতৃত্ব আসেননি যারা পুরো দেশটাকে একভাবে ভাবতে পারেন। ফলে পাকিস্তান আজ যে সমস্যার সম্মুখীন, পাকিস্তান যে এখন যে একটা ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত হতে চলেছে, তার মূল কারণ কিন্তু তাদের রাজনৈতিক কোনো ঐক্য কখন না থাকায়, রাজনৈতিক সংহতি না থাকায়, রাজনৈতিক উদারতা না থাকায়, তাদের রাজনৈতিক নেতৃত্বে শুধু না, এই ব্যর্থতা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা কিন্তু সামরিক নেতৃত্বে। সামরিক নেতৃত্বের তারা রাজনৈতিক নেতৃত্বের উপর মানে সবসময় প্রেশার ক্রিয়েট করে। এখনও দেখেন যে সামরিক বাহিনী যা বলে রাজনৈতিক নেতৃত্বকে সেটাই মেনে চলতে হয়, অথচ এই ধরনের সমস্যা একমাত্র রাজনৈতিক নেতারা ছাড়া কারোর পক্ষে এই ধরনের সমস্যা সমাধান করা সম্ভব না। এবং সমাধান করা যে সম্ভব না তার বড় প্রমাণ হচ্ছে পাকিস্তান নিজে। সেলিম খান, এই যে উত্তেজনা নিয়ে আমরা কথা বলছি, এই উত্তেজনা পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা দক্ষিণ এশিয়ায় কতটা প্রভাব ফেলতে পারে মনে হয়? দক্ষিণ এশিয়ার যদি চিত্রটার দিকে আপনি তাকান, সুদূর আপনি দক্ষিণ এশিয়াকে একটু মানে সার্কের বাইরে একটু ব্রডার আসপেক্টে যদি ভাবেন, তাহলে দেখবেন যে এই একদম বার্মা বা মিয়ানমার থেকে আমি যদি আফগানিস্তান পর্যন্ত ভাবি, পুরোটাই একটা অস্থিতিশীল জায়গা। আপনি মিয়ানমারে এদিকে রাখাইন বলা হচ্ছে যে সেখানে আরাকান আর্মি 80% জায়গা দখল করে ফেলেছে। আপনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুরে দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে একটা অস্থিতিশীলতা মানে আন্দোলন চলছে কুকি আর মেইতি 2 সম্প্রদায়ের মধ্যে। এরপরে ধরেন যে আমাদেরও কি পার্বত্য চট্টগ্রামে মাঝে মাঝে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়, যে নানা ধরনের উস্কানি, নানা ধরনের সেটা একটা সবসময় চেষ্টা চলে। তারপরে এরপরে যদি আপনি পুরো ভারত থেকে ক্রস করে যদি পাকিস্তানে যান, পাকিস্তানে একটা বললাম যে বেলুচিস্তানে এক ধরনের আন্দোলন চলছে, বেলুচিস্তান স্বাধীনতার জন্য আন্দোলন চালাচ্ছে। আপনার খাইবার পাখতুনখোয়া যেটা প্রদেশ, সেই প্রদেশেও তাদের কোনো ওই পাকিস্তানের সঙ্গে থাকার বা পাকিস্তানের সঙ্গে মিলমিশে তারা কোনো দেখে না। এই প্রদেশ ব্রিটিশদের এইখানকার যারা উপজাতি জনগোষ্ঠী, ধর্মসূত্রে তারা মুসলমান, কিন্তু তারা উপজাতি জনগোষ্ঠী, তাদের নির্দিষ্ট রুল, নির্দিষ্ট আইন কানুন ছিল। তো এবং ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুযায়ী ওইখানে কখনোই ব্রিটিশরা কোথাও হস্তক্ষেপ করেনি। সেটা কি ওই পশ্চিম সীমান্ত প্রদেশে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কি এই যে তাদের এই একটা ছিল ব্রিটিশ ভারতে, কিন্তু একটা ছিল নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, একটা ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। আজকে যে আসাম সহ যে 7টা আপনি যে 7 সিস্টার্স বলেন, যে ওদের নাম কিন্তু ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ঠিক আছে। এই দুটো জায়গার কিন্তু যেসব উপজাতি জনগোষ্ঠী যারা ছিল, তাদের কিন্তু ব্রিটিশরা কখনোই নিজেদের আইন দ্বারা, যে ব্রিটিশ আইন আমরা যে দেখি, তাদেরকে তাদের নিজস্ব নিয়ম রীতি দ্বারা শাসন করার চেষ্টা করেছিল। এর মাঝখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, যে অস্থিতিশীলতার আরেকটা বড় উৎস হচ্ছে এখানে কাশ্মীর। আচ্ছা, আপনি কাশ্মীর নিয়ে উত্তেজনা এখনো কমেনি, কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আছে। সেখানে কাশ্মীর একাংশ ভারতের দখলে, একাংশ পাকিস্তানের দখলে। ফলে কাশ্মীরিদের নিজস্ব কোনো কথা বা নিজস্ব কোনো আত্ম অধিকার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। ফলে পুরো জিনিসটাই হঠাৎ করে, এবং এই সময়কালে দেখবেন যে গত 6 মাস 1 বছরে হঠাৎ করে অস্থিতিশীলতা যেন বেড়ে গেছে। এবং এই অস্থিতিশীলতা যদি বাড়তে থাকে, তো ভবিষ্যতে অনেকেই বলেন যে এই দক্ষিণ এশিয়ার মানচিত্র যদি বদলে যায়, যে আগামী 10, 20, 50 বছরের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbd.com।